হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, অ্যাজ অলওয়েজ খুব আনন্দে আছো। তো আজকে আমি ক্লাস 9-এর হিমালয় দর্শন এটা সম্পূর্ণটা পড়িয়ে বুঝিয়ে বোঝানো আছে। আজকে কোয়েশ্চেন আনসার শুরু হচ্ছে। যারা আগের ভিডিওটা দেখোনি তারা প্লিজ আগে বোঝানোর ভিডিওটা দেখে এসো, তারপরে কোয়েশ্চেন আনসার। আর কোয়েশ্চেন আনসারের ক্ষেত্রে যেটা আমি রোজ বলি আজকেও বলবো, শুনে নয়, আমার ভিডিওটা দেখে সম্পূর্ণটা নিজেরা লিখে নাও, তারপরে নিজেদের লেখা দেখে মুখস্থ করো। আর ক্লাস 9-এর যারা আমার ভিডিওটা প্রথম দেখছো এবং জানো না তাদের উদ্দেশ্যে বলবো, তোমাদের সিলেবাস থেকে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, ধীবর বৃত্তান্ত, ইলিয়াস, দাম, নবনব সৃষ্টি পড়িয়ে বোঝানো হয়ে গেছে এবং কোয়েশ্চেন আনসারও করা আছে। আমার ভিডিও সেকশনে গিয়ে তোমরা এগুলো টাইটেল ধরে সার্চ করলেই পেয়ে যাবে, বা একটু স্ক্রল ডাউন করলেই দেখে নেবে, কারণ ক্লাস 9-এর ভিডিও বানানো আমি গত 1-2 মাসই শুরু করেছি, তার আগে দিইনি, দেখে নিও। তো হিমালয় দর্শন যেমন বললাম পড়িয়ে বোঝানো হয়ে গেছে, কোয়েশ্চেন আনসার শুরু করছি। তো প্রথমে কিছু শর্ট ওয়ার্ড নোট লিখে নাও, কারণ এগুলো পার্ট মার্কিং হিসাবে বড় প্রশ্নের সাথে আসে, তাই জানা খুব দরকার। সবসময় অর্থ লেখো আসে না, আসে প্রতিশব্দ কি হবে, বা একই মানের একটা ভিন্ন শব্দ লেখো, সেক্ষেত্রে ওগুলো দরকারি, লিখে নাও। যথাসময় ঠিক সময়, ইস্ট ইন্ডিয়ান পূর্ব ভারতীয়, ইস্টার্ন বেঙ্গল পূর্ব বেঙ্গল, পূর্ববঙ্গ। ইচ্ছা অভিলাষ অতিক্রম পার হওয়া, মনোরম সুন্দর দৃশ্য বহির প্রকৃতি, চূড়া শিখর নিবিড় ঘন অরণ্য বন, উপত্যকা দুই পাহাড়ের মধ্যবর্তী সমভূমি, নির্মল অনাবিল শ্বেত সাদা, কুজ্ঝটিকা কুয়াশা ভ্রম ভুল তরু গাছ বা বৃক্ষ, মনোহর রমণীয় অতি সুন্দর হরিতবর্ণ সবুজ রং, প্রাকৃতিক নৈসর্গিক সংকীর্ণ সরু, ধরণী পৃথিবী সীমন্ত সিঁথি ন্যায় মতো বা সদৃশ, বসুমতী পৃথিবী কেশপাশ চুল, জলপ্রপাত পর্বতের উপর থেকে অবিরাম নেমে আসা জলধারা, নির্ঝর ঝর্ণা, দৃষ্টিগোচর নজরে পড়া চোখে পড়া, বর্ণনাতীত বর্ণনা করা যায় না এমন, ভীম বেগে প্রচণ্ড গতিবেগে, হিমাদ্রি হিমালয় পর্বত পাষাণ পাথর, হৃদয় মন বা চিত্ত, বিদীর্ণ ছিন্ন ভিন্ন, জাহ্নবী গঙ্গা নদী, মনোরথ মনের ইচ্ছা বা আকাঙ্ক্ষা, কণ্ঠাগত গলা পর্যন্ত উঠে এসছে এমন, জুলুম অত্যাচার, ট্রাঙ্ক তোরঙ্গ, সেবন সেবা, চরিতার্থ সফল বা কৃতার্থ, সরঞ্জাম আসবাব, প্রখর তীব্র বা কড়া, ফিল্টার পরিশ্রুতকরণের যন্ত্র, সুবিমল অত্যন্ত নির্মল, চতুষ্পার্শ্বস্থিত চারপাশের বা চারপাশে যা অবস্থিত, সুকোমল অতিশয় নরম ইতস্তত এখানে ওখানে, তামাশা কৌতুক, আত্মহারা নিজের মধ্যে নিজেকে হারিয়ে ফেলা, গুল্ম ঝাড় বিশিষ্ট ছোট গাছ, ভূতত্ত্ব ভূপৃষ্ঠ বা তার নিম্নবর্তী স্তর সমূহ সম্বন্ধীয় বিজ্ঞান, নির্ভয় ভয়হীন, যোক রক্ত চুষে খায় এমন কৃমি জাতীয় জীব, 7 গজ 14 হাত পরিমাপ দিবস, মানে 14 হাত, এরকম 1 হাত হাতের মাপ হয় এখান থেকে কোনি পর্যন্ত, এরকম 14 হাত হলে 1 গজ বা 35 ইঞ্চি বলতে পারো, সংকুল পরিপূর্ণ, আবুড়া খাবুড়া এবড়ো খেবড়ো, গায়েব অদৃশ্য, অবলীলাক্রমে অনায়াসে, দুর্বল কমজোরি, অবলা বলহীনা, প্রত্যাশী প্রত্যাশা করা বা প্রত্যাশাকারী বা আশাকারী এরকম, উপার্জন আয়, শ্রমশীলা পরিশ্রমী, সংস্রব সম্পর্কে, উদরান্নের পেটের ভাত, দুগ্ধ ফেন নিভ দুধের ফেনার মতো, চরণ প্রান্তে পায়ের কাছে, দিবানিশি দিন রাত, বিস্ময় বিস্ফারিত আশ্চর্যরূপে বিকশিত, ঈষৎ একটুখানি বা কিঞ্চিত, ভ্রুকুটি ভ্রু মুচকানো, ক্রোধ বিরক্তি, নতুবা তা না হলে, মহাশিল্পী শ্রেষ্ঠ কারিগর, তদ্রূপ সেইরূপ, প্রশংসা বাহবা। এটুকু বললে যথেষ্ট, আর দরকার নেই। চল বড় প্রশ্ন শুরু করা যাক। ছোট প্রশ্ন বা মিডিয়াম 3 নম্বরের আমি কিছু লেখাচ্ছি না, ছোট প্রশ্ন তো ভালোভাবে টেক্সট পড়িয়ে বুঝিয়ে দিয়েছি, ওটা ভালোভাবে শুনবে, নিজেরা পড়বে, পেয়ে যাবে, কারণ এক কথায় প্রশ্ন প্রত্যেক লাইন থেকে আসতে পারে, ওটা লিখে দেওয়া ফালতু, পরে আমার সিলেবাস শেষ হয়ে গেলে আমার যদি মনে হয় আমি লিখিয়ে দেবো,
3 নম্বরে লেখাচ্ছি না, কারণ বড় প্রশ্ন যা পড়াবো তার মধ্যে থেকে 3 নম্বরে পেয়ে যাবে। ছোট লিখিয়ে দিলে বড় করতে পারবে না, কিন্তু বড় যদি আসে, আর বড় প্রশ্ন কি থাকে বলো তো, পার্টে 2-3টে পার্টে কোনো একটা পার্ট হতে এলো 3 নম্বর হিসেবে, তখন কিন্তু শুধু সেই পার্টটার আনসার লিখবে, ঠিক আছে? এবং 3 লেখো 5 লেখো 5-এ তো আমি লিখিয়ে দিই সবসময় কার লেখা কোন গ্রন্থ, সেটা লিখে আনসারটা লিখবে, চাক বা না চাক, এগুলো মাথায় রেখো। কারণ ক্লাস 9 তো, মানে এখন তোমরা মাধ্যমিকের অংশ পড়ে গেছো, আর বাচ্চা নেই, ক্লাস 8 থেকেই সেটা পড়ে যায়, তো 9 তো একদমই, কারণ আগে 9-10 নিয়ে মাধ্যমিক হতো, এখন যদিও একটাতেই হয়, তবুও এটাকে বলা হয় প্রাক মাধ্যমিক, মাধ্যমিকের প্রস্তুতি। তো একটু বড় বড় ব্যাপার তো দেখাতেই হবে। চলো লেখো, হিমালয় দর্শন প্রবন্ধের নামকরণের সার্থকতা। পাঠ্য হিমালয় দর্শন রচনাটি বেগম রোকেয়া রচিত কূপমণ্ডুকের হিমালয় দর্শনের সংক্ষেপিত ও সম্পাদিত অংশ। সংকলকেরা এই পাঠ্য অংশ নির্বাচিত করেন এবং তার নাম রাখেন হিমালয় দর্শন। সম্ভবত লিখতে হবে না, এটি একটি ট্রাভেলগ বা ভ্রমণমূলক বৃত্তান্ত। ট্রাভেলগ তো এখন সবাই জানো, ইউটিউবের যুগ, ট্রাভেল ব্লগ যাকে ট্রাভেলগ বা ভ্রমণ বৃত্তান্ত। তার নামকরণের ক্ষেত্রে বিষয়গত ব্যঞ্জনাকেই প্রাধান্য দেওয়া হয়েছে, সে কথা স্পষ্ট। সমতলবাসী এক আটপৌরে মহিলার প্রথম হিমালয় দেখার বিস্ময় ও আনন্দই রচনাটির মূল উপজীব্য। এর সঙ্গে যুক্ত হয়েছে পার্বত্য ঝর্ণা, গাছপালা, মানুষ ও পরিবর্তমান নিসর্গকে আবিষ্কারের আনন্দ। লেখিকার লেখনীর মুন্সিয়ানা এখানেই। তিনি চর্মচক্ষু দিয়ে যা দেখেছেন তা যেমন তুলে ধরেছেন, তেমনি চর্মচক্ষু দিয়ে যা উপলব্ধি করেছেন তাও পাঠকের কাছে সাবলীল ভাষায় মেলে ধরেছেন। প্যারাচিজ শিলিগুড়ি স্টেশনে নেমে সেখান থেকে কার্শিয়াং এবং তার নিকটবর্তী গন্তব্যস্থলে পৌঁছানো হলো এই ভ্রমণ বৃত্তান্তের বিষয়। এই সূত্রে লেখিকার বর্ণনায় উঠে এসছে যাত্রাপথের প্রাকৃতিক দৃশ্যাবলী এবং পার্বত্য হিমালয়ের নানান মুহূর্তের অপরূপ সৌন্দর্যের কথা। রচনাটির নাম লেখিকা হিমালয় ভ্রমণ রাখতে পারতেন, কিন্তু সেক্ষেত্রে ভ্রমণের ঘটনাবলী প্রাধান্য পেত আর লেখিকার মুগ্ধতাবোধ উপেক্ষিত হতো। হিমালয়কে প্রথম দেখার যে অনুভূতি রচনাটিতে প্রকাশ পেয়েছে তা হিমালয় দর্শন নামে যথাযথভাবে প্রকাশ পেয়েছে। এছাড়া যিনি শ্রদ্ধেয়, যাকে প্রণাম করা যায়, তার ক্ষেত্রেই আমরা দর্শন শব্দটি ব্যবহার করি, যেমন ঈশ্বর দর্শন। এই রচনায় লেখিকা শুধু হিমালয়ের শোভাকে দুচোখ ভরে দেখেছেন তাই নয়, সেই সঙ্গে হিমালয়ের অন্তরে বিরাজমান নেপথ্যচারী শিল্পী স্বয়ং ঈশ্বরকেও অনুভব করেছেন। কাজেই দর্শন শব্দটি এখানে সুপ্রযুক্ত, তাই হিমালয় দর্শন নামটি সঠিক হয়েছে বলে মনে হয়। ঠিক আছে, চলো এরপর হিমালয় দর্শন প্রবন্ধ অনুসারে পার্বত্য পথে লেখিকার রেলগাড়িতে যাত্রার অভিজ্ঞতার পরিচয় দাও। অথবা প্রশ্নগুলো আগে লিখে দাও। শিলিগুড়ি স্টেশন থেকে যে ট্রেনে কার্শিয়াং যাত্রা করেছিলেন বেগম রোকেয়া, সেই ট্রেনগুলি কেমন ছিল এবং সেই রাস্তার বিবরণ দাও। অথবা হিমালয় দর্শন প্রবন্ধ অবলম্বনে প্রকৃতির সৌন্দর্যের বর্ণনা দাও। অথবা হিমালয় দর্শন প্রবন্ধ অবলম্বনে হিমালয় দর্শনের যে মনোহর দৃশ্যের বর্ণনা পাওয়া যায় তার বর্ণনা দাও। ঠিক আছে, 4 রকম আমি বললাম, এছাড়াও আরো অনেক রকম ভাবে আসতে পারে। যাই আসুক, যাত্রাপথ বা দর্শন বা ওখানকার সৌন্দর্যের বর্ণনা, এটাই মূল কথা এটাই। চলো
বেগম রোকেয়া রচিত হিমালয় দর্শন প্রবন্ধে শিলিগুড়ি থেকে কার্শিয়াং যাত্রাপথের অনুপম অভিজ্ঞতার কথা লেখিকা আমাদের সামনে তুলে ধরেছেন। তিনি হিমালয়ান রেলে চেপে শিলিগুড়ি থেকে কার্শিয়াং যাওয়ার সময় পথের দুপাশে কোথাও অতি উচ্চ পর্বতশৃঙ্গ, কোথাও নিবিড় বনভূমির মনোরম দৃশ্য প্রত্যক্ষ করেন। ক্রমে 3000 ফুট উচ্চতায় ওঠার পর তার মনে হচ্ছিল যেন তারা মেঘের রাজ্যের মধ্যে দিয়ে যাচ্ছেন। সেখান থেকে সবকিছুকেই অতি মনোহর বলে মনে হচ্ছিল লেখিকার। তার বর্ণনায় হিমালয়ান রেলগাড়িগুলি খুব ছোট, সেগুলিকে খেলনা গাড়ির মতো দেখতে খুবই সুন্দর লাগে। তাছাড়া গাড়িগুলো খুব নিচু হওয়াতে যাত্রীরা ইচ্ছে মতো চলন্ত গাড়িতে ওঠানামা করতে পারে। পথের দুপাশে কোথাও উঁচু চূড়া, আবার কোথাও নিবিড় অরণ্য মনোরম শোভা সৃষ্টি করেছে। রেলগাড়ি যত উপরে উঠছিল সেখান থেকে নিচের উপত্যকার নির্মল কুজ্ঝটিকাকে নদী বলে ভুল হচ্ছিল। দূর থেকে পথের পাশে চা বাগানগুলির সৌন্দর্য মনোমুগ্ধকর। বাগানগুলির মাঝখান দিয়ে চলে গেছে মানুষ চলাচলের সরু পথ। নিবিড় সবুজ বনভূমি যেন বসুমতীর ঘন কেশপাশ, আর সরু পথগুলি যেন আঁকাবাঁকা শিথিল। যাত্রাপথের অনেকগুলি জলপ্রপাত ও নির্ঝরের বর্ণনাতীত সৌন্দর্য লেখিকারা উপভোগ করেছেন। একটি বড় ঝর্ণার কাছে ট্রেন থামায় প্রাণ ভরে জলপ্রবাহ দেখার মনোরথ তাদের পূর্ণ হয়েছিল। এছাড়া কার্শিয়াংয়ে থাকাকালীন অস্তয়মান সূর্যের আলোয় বাতাস ও মেঘের লুকোচুরি খেলা তিনি দেখেছেন। অস্তয়মান সূর্য প্রতিদিন পশ্চিম আকাশের তরল সোনা ঢেলে দেয়, তারপর খণ্ড খণ্ড মেঘ সে সোনা রোদ গায়ে মেখে বাতাসের ধাক্কায় ছুটোছুটি করে এক অপূর্ব সৌন্দর্য রাজ্য রচনা করে। এমনই পার্বত্য প্রকৃতির সৌন্দর্যের অপরূপ পরিচয় লেখিকা তার প্রবন্ধে তুলে ধরেছেন। নেক্সট লেখো, এই সময়কে পার্বত্য বসন্তকাল বলিলে কেমন হয়? কোন সময়ের কথা বলা হয়েছে, কেন বক্তার এমন মনে হয়েছে? অথবা এখানকার বায়ু পরিষ্কার ও হালকা। এখানকার বলতে কোন স্থানের কথা বলা হয়েছে, সেখানকার জলবায়ুর পরিচয় দাও। লেখো। হিমালয় দর্শন প্রবন্ধের লেখিকা বেগম রোকেয়া হিমালয়ান রেলগাড়িতে চেপে শিলিগুড়ি থেকে কার্শিয়াং পৌঁছেছিলেন। সেই স্থানে তখন শীত বৃদ্ধি পায়নি, আবার গ্রীষ্মও ছিল না। প্রশ্নে সেই সময়ের কথাই বলা হয়েছে। প্যারা চেঞ্জ। লেখিকার মনে হয়েছে উক্ত স্থানের পরিবেশকে পার্বত্য বসন্তকাল বলা যায়। সেখানকার আকাশ, প্রকৃতি ও জলহাওয়ায় লেখিকার এমন ধারণা সৃষ্টি হয়েছে। সমভূমি থেকে 4864 ফুট উচ্চতায় কার্শিয়াং স্টেশন। 4864, 4864। লেখিকারা যখন সেখানে উপস্থিত হন তখন সেখানে শীত বেশি নয়, আবার গ্রীষ্মও ছিল না। অত্যন্ত মনোরম জল হাওয়া সেখানে ছিল। সূর্যকিরণের প্রখর বোধ হলেও বায়ু খুবই স্বাস্থ্যকর। তবে জল খুব ভালো নয় বলে লেখিকারা পানীয় জল ফিল্টারে ছেঁকে ব্যবহার করছিলেন। জল দেখতে খুবই স্বচ্ছ এবং পরিষ্কার। সেখানে কূপ, নদী বা পুষ্করিণী ছিল না। ঝর্ণার জলই ভরসা। ঝর্ণার সুবিমল সুশীতল ঝর্ণার জল এতটাই সুবিমল সুশীতল যে সেই জল দর্শনে চোখ জুড়িয়ে যায়। সেখানকার স্নিগ্ধ শীতল বাতাসের স্পর্শ অত্যন্ত প্রীতিকর। সেখানকার বায়ু পরিষ্কার ও হালকা। সবসময় বায়ু ও মেঘের লুকোচুরি খেলা চলছেই। প্রতিদিন অস্তয়মান রবিরশ্মি পশ্চিম আকাশে তরল সোনা ঢেলে দিচ্ছে, আর সেই সোনারোদ গায়ে মেখে মেঘেরা
ছুটে বেড়াতে থাকে। প্রকৃতি রাজ্যের এমন অনুপম শোভায় লেখিকার মন প্রাণ আপ্লুত হয়েছে। কার্শিয়াংয়ের এমন জল হাওয়া, প্রকৃতির এমন মনোমুগ্ধকর রূপলাবণ্যে লেখিকা যেন তৃপ্তি পেয়েছেন। তেমনই তার মনে হয়েছে বসন্ত ঋতুতেই প্রকৃতি এমন সুন্দর হয়ে ওঠে। তাই উক্ত স্থানের আবহাওয়াকে পার্বত্য বসন্ত বলে উল্লেখ করেছেন লেখিকা। নেক্সট, ইহাদের এই তামাশা দেখিতেই আমার সময় অতিবাহিত হয়। ইহাদের বলতে কাদের কথা বলা হয়েছে, তাদের তামাশার পরিচয় দাও। আলোচ্য অংশটি বেগম রোকেয়া রচিত হিমালয় দর্শন প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। কার্শিয়াং ভ্রমণকালে সেখানকার নির্মল আকাশে মেঘ ও বায়ুর খেলা দেখে লেখিকা মুগ্ধ হন। ইহাদের বলতে সেই মেঘ আর বায়ুকেই বোঝানো হয়েছে। লেখিকা যখন সমতল থেকে 4864 ফুট উচ্চতায় কার্শিয়াংয়ে অবস্থান করছিলেন, তখন সেখানে শীত বৃদ্ধি পায়নি, আবার গ্রীষ্মও ছিল না। সেই সময়কে লেখিকা পার্বত্য বসন্তকাল বলে অভিহিত করেছেন। সূর্যকিরণের তীব্রতা থাকলেও সেখানকার বায়ু ছিল পরিষ্কার, হালকা এবং খুব স্বাস্থ্যকর। বায়ু ও মেঘের লুকোচুরি খেলা অত্যন্ত মনোমুগ্ধকর। এই মুহূর্তে মেঘ এদিকে আছে, তো ওদিক থেকে বাতাস ধেয়ে এলো, আর সঙ্গে সঙ্গে সেই বাতাস মেঘখণ্ডকে তাড়িয়ে নিয়ে চলল অন্যদিকে। সর্বক্ষণ বাতাসের তাড়নায় মেঘপুঞ্জ একদিক থেকে অন্যদিকে ছুটে বেড়ায়। নিত্যদিন অস্তায়মান সূর্যরশ্মি বায়ু ও মেঘ নিয়ে সৃষ্টি করে চলে বর্ণনাতীত সৌন্দর্যের রাজ্য। অস্তয়মান রবি পশ্চিম আকাশে পাহাড়ের গায়ে ঢেলে দেয় গলিত সোনা। খণ্ড খণ্ড মেঘ সেই সোনা রং মেখে বাতাসের তাড়নায় ছুটোছুটি করে বেড়ায়। মেঘ ও বায়ুর এই খেলায় লেখিকার চোখে মেঘ বায়ুর তামাশা। লেখিকা মুগ্ধ হয়ে সেই তামাশা প্রত্যক্ষ করে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এত দূরই রাখলাম। আর একটা ভিডিও এর ওপর হবে, তাহলে কোশ্চেন আনসার শেষ। সবগুলো ভিডিও খুব ভালোভাবে দেখবে, এমন না একটা কোশ্চেন আনসারের ভিডিও দেখলাম ব্যাস হয়ে গেল, বাকিগুলো দেখলাম না। আমি বারবার বলি এটা, যে প্রশ্ন তো অনেক হয়, আমি কিন্তু কেটে ছেড়ে সেইটুকুই দিই যেগুলো তোমাদের দরকার। তার উপর নিজেরা আর কাটছাট করো না। আর প্রশ্নোত্তর মুখস্থ করার ক্ষেত্রে আমি সবসময় বলি, এখনও বলবো, টেক্সটটা ভালো করে দেখো, মানে যেটা আমার পড়ানো বোঝানো আছে সেটা ভালো করে দেখো, নিজেরা পড়ো। কোয়েশ্চেন আনসার নিজেদের খাতায় লিখে নাও, প্রত্যেকটা কোয়েশ্চেন আনসারকে 5 থেকে 6 বার ভালোভাবে রিডিং করো, তাহলেই হয়ে যাবে। পার্ট বাই পার্ট, ওয়ার্ড বাই ওয়ার্ড মুখস্থ করার দরকার পড়ে না, এবং করার সম্ভব নয়। এতগুলো টপিক করতে গিয়ে পাগল হয়ে যাবে, কাজের কাজ কিচ্ছু হবে না। ঠিক আছে, আশা করি ভালো লাগলো। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানিও, আমি সেটার উত্তর দেবো। আর যদি ভালো লাগে ভিডিওগুলো, প্লিজ চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট দিন নতুন একটা টপিকের সাথে, মানে এটারই কন্টিনিউয়েশনের সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ